রাসেল ভাই, ঘটনাটা আনুমানিক 2013 সালের, এবং ঘটনাটা আমি আমার এক দূরসম্পর্কের ফুপার কাছ থেকে শুনেছি। রাসেল ভাই উনি বরিশালের একটা অজপাড়াগাতে থাকেন। তো ওনার পেশা বলতে নর্মালি ফসলের চাষি ছিল। তো সে কারণে তাকে প্রায় ফসলের কাজে বরিশালের বাইরে আসতে হতো, শহরের দিকে। তো প্রথমে বলে রাখি যে তার একটা সাইকেল ছিল, উনি সাইকেলে করেই বরিশালে শহরে আসা যাতায়াত করতেন। তো এরকম একদিন উনি গ্রাম ছেড়ে শহরে আসেন তার পার্সোনাল কাজে। তো উনার ছেলে, আমার যে ফুফাতো ভাই সোহেল, ও রুই মাছ খেতে অনেক পছন্দ করত। তো সোহেল আমার ফুফাকে বলে দেয় যেন ফেরার পথে যেন ওর জন্য মানে রুই মাছ নিয়ে আসে। তো রাসেল ভাই, ফুফা রাতে যখন কাজ সেরে যখন গ্রামে ফিরছেন, তখন আনুমানিক রাত 11টা। তো গ্রামের এরিয়ার মধ্যে যখনই প্রবেশ করেন, আমি আগে বলেছি যে এটা একটা অজপাড়াগা, রাসেল ভাই ওটা মেইনলি একটা নদীর পাড়ে। তো নদীর পাড় দিয়ে রাস্তা, সেই রাস্তা দিয়ে ফুফা সাইকেল চালিয়ে যাচ্ছেন। তো কিছু দূর সাইকেল চালানোর পরে রাসেল ভাই উনি দেখলেন যে সামনে 13-14 বছরের একটা মেয়ে লাল শাড়ি পরে বসে একা কাঁদতেছে, এবং অনেক জোরে কাঁদতেছে। তো এরপর রাসেল ভাই উনি সাইকেলটা স্ট্যান্ড করে আস্তে আস্তে ওই মেয়েটার কাছে গেলেন, গিয়ে জিজ্ঞেস করলেন যে তোমার কি হয়েছে, তুমি এভাবে একা বসে কাঁদছো কেন? তো রাসেল ভাই ফুফা যেভাবে আমাকে বললেন যে মেয়েটার পিছন দিক থেকে দেখে বোঝা যাচ্ছিল স্পষ্ট যে ওর চুলগুলো একদম এলোমেলো ছিল, এবং যখন ঘাটটা ফিরে আমার ফুফার দিকে তাকায় তখন ওর চোখগুলো একদম লাল ছিল। এবং তাকানোর পরে রাসেল ভাই ফুফা দেখলেন যে ওই মেয়েটা হচ্ছে তাদের গ্রামের বাড়িতে তো উঠান থাকে, তো এই একই উঠানের অপোজিট সাইডের একটা বাসার আফজাল সাহেবের মেয়ে। তো ফুফা বললেন যে তুই এখানে একা বসে কাঁদতেছিস কেন, হয়তো বা বাবা রাগারাগি করছে, তুই আমার সাথে চল, আমি বাড়ির দিকে যাচ্ছি। তো রাসেল ভাই, এখানে একটু আমি অ্যাড করি যে ফুপা বাড়ির দিকে ফেরার পথে আমার ওই ফুফাতো ভাইয়ের জন্য একটা ব্যাগে করে রুই মাছ নিয়ে আসছেন, এবং ব্যাগটা আমার সাইকেলের ক্যারিয়ারে বাঁধা ছিল। তো হঠাৎ করেই মেয়েটা ফুপাকে বলে উঠলো যে তোর ব্যাগে যে 3টা মাছ আছে ওইখান থেকে আমাকে একটা মাছ দিয়ে যান, নয়তো তোর সমস্যা হবে। তো ফুপা অনেকটা অ্যাস্টনিশড হয়ে গেলেন যে আসলে মেয়েটা কিভাবে জানলো। তারপরও হয়তোবা তিনি আবার মনে করলেন যে হয়তোবা ওর কাকিকে বলছে, যেহেতু এক বাড়ির উপরেই বাসা, মানে একটা উঠানের উপরেই বাড়ি। তো ফুপা তখন অতটা হতভম্ব না হয়ে ফুপা ডিরেক্টলি বললেন যে আচ্ছা ঠিক আছে, তুই আমার সাথে বাড়িতে চল, সাইকেলের পেছনে ওঠ, আমি তোকে বাড়ি পৌঁছে দিই, তোর কাকি আজ রাতে রান্না করবে, রান্না করে তোকে দিবে। তো রাসেল ভাই র্যাপিডলি মেয়েটা আবার ফুপাকে বললো যে তোর কিন্তু সমস্যা হবে। তো রাসেল ভাই এরপরে ফুপা বললেন যে আচ্ছা যাই হোক, দেখা যাবে, তুই একটা সাইকেলের ক্যারিয়ারে উঠ। এরপরে ভাইয়া মেয়েটা সাইকেলের ক্যারিয়ারে উঠলো এবং ফুপা চালাতে শুরু করলেন। গ্রামে তো কালভার্ট থাকে, তো কিছু দূর যাওয়ার পর একটা কালভার্ট, এবং কালভার্ট থেকে নামার পথে রাসেল ভাই ফুপা তো সাইকেল চালাচ্ছেন এবং ফিল করতেছেন তার সাইড থেকে এত জোরে একটা ঝড়ো বাতাস ক্রস করলো যে তার আসলে সাইকেলটা আর কন্টিনিউ চালানো সম্ভব হলো না। সাথে সাথে সাইকেলটা স্টপ করে দিলেন। এরপরে আমরা তো জানি রাসেল ভাই যে পেছনে কোনো মানুষ বসলে মিনিমাম একটা ভার ফিল হয়, কিন্তু তখন হঠাৎ করে তিনি খেয়াল করলেন যে তার পিছনের ব্যাগটা পড়ে গেল, এবং তিনি যখন ইনস্ট্যান্টলি পিছনের দিকে তাকালেন তিনি দেখলেন মেয়েটা নেই। তখন তিনি মনে মনে ভাবলেন হয়তো এটা একটা হ্যালুসিনেশন ছিল। তো রাসেল ভাই একটু মানে নিজে পার্সোনালি ভয়ও পেয়ে যান। এরপরে তিনি বুঝলেন ব্যাপারটা, যেহেতু তিনি গ্রামে থাকেন। এরপরে মাছের ব্যাগটা আবার তিনি ক্যারিয়ার সাথে বেঁধে তিনি তাড়াহুড়ো করে বাড়ির দিকে রওনা হন। রাসেল ভাই, আমাদের যে গ্রামের বাড়িগুলো আছে ম্যাক্সিমামই দেখা যায় যে বাড়ির মাঝখানে একটা উঠোন থাকে, এবং উঠোনে ঢোকার আগে যেটাকে আমরা দরজা বলি, কিছু দূর হেঁটে যেতে হয়। তো ফুপা বাড়ির দরজা দিয়ে ঢুকলেন, ঢোকার পর সাইকেল থেকে নেমে হাতে করে সাইকেলটা নিয়ে যাচ্ছেন। তো উঠোনে রাসেল ভাই সামহাও একটা ক্রাউড দেখলেন। ওনার মনে হচ্ছিল, উনি ভাবছেন হয়তোবা গ্রামের বাড়ি যেহেতু হয়তোবা ঝগড়া হচ্ছে কারোর সাথে, এই জন্য হয়তো এত ক্রাউড। কিন্তু রাসেল ভাই উনি ব্যাগটা ওনার বাসায় রাখলেন, রেখে সামনে কিছু দূর এগিয়ে যখন ক্রাউডটা ক্রস করে সামনে গেলেন, উনি অনেকটাই হতভম্ব হয়ে পড়েন এবং তিনি দেখলেন সামনে একটা লাশ রাখা।
এবং লাশের মুখটা যখন খুলে দেওয়া হয়, লাশের কাফনের কাপড়টা যেই খুলে দেওয়া হয়, তিনি দেখলেন এই মেয়েটা ঠিক সেই মেয়েটাই যাকে তিনি নদীর পাড়ে দেখেছিলেন এবং যাকে তিনি ক্যারিয়ারে উঠে মাঝপথ কিছু দূর পর্যন্ত আসার পরে মাঝপথে হঠাৎ করে মেয়েটা গায়েব হয়ে যায়, ঠিক সেই মেয়েটা। এবং তিনি ওখানে গিয়ে শুনতে পান যে ওই মেয়েটা যে আফজাল সাহেবের মেয়ে, সে আফজাল সাহেবের মেয়ে এর আগেও বদজিন যেটাকে আমরা বলি, ঠিক ওইভাবে বদজিন তারা পজেসড ছিল। এবং ওই দিন দুপুর বেলা যখন আমার ফুপা বাড়িটা লেফট করেন, তখন ওই দিন দুপুর বেলা সে ওইখানে তাদের ওখানে একটা তেঁতুল গাছ ছিল, তো তেঁতুল গাছ সে উঠে তেঁতুল গাছ থেকে পড়ে গিয়ে তার স্পট ডেড হয় এবং তার ব্রেইনে অনেক ব্লাড যায় ব্রেন থেকে। তো এটা থেকে ফুপা অনেকটাই হতভম্ব হয়ে যান এবং হতভম্ব হয়ে যাওয়ার পরে তারপরে তিনি বাসায় যান। বাসায় যাওয়ার পরে ফুপিকে মাছের ব্যাগটা দেন। মাছের ব্যাগটা দেওয়ার পরে রাসেল ভাই ফুপি ব্যাগটা খুলেন এবং ব্যাগ খুলে মাত্র 2টা মাছ বের করেন, কিন্তু ফুপার স্পষ্ট মনে আছে যে তিনি ব্যাগের মধ্যে 3টা রুই মাছ এনেছিলেন। কিন্তু হঠাৎ করে দেখার পরে ফুপা আর কিছু বলেন নাই। ফুপা ডিরেক্টলি বলেন যে আমি তো 3টা মাছ এনেছিলাম, তাহলে আরেকটা মাছ কোথায় গেল? তো ফুপি বললেন না, আমি ব্যাগের মধ্যে 2টা মাছই পেয়েছি। এরপর রাসেল ভাই ওটা নিয়ে আর কথা না বাড়িয়ে সরাসরি তিনি রান্না করলেন। আমার ফুপি রান্না বান্না করার পরে এরপরে আমার যে ফুফাতো ভাই ও খাওয়া দাওয়া করলো। খাওয়া দাওয়া করার পরে আনুমানিক 1-1.5 ঘন্টা পরে ওর হঠাৎ করে পেটটা ফুলে ওঠে এবং পেট ফুলে ওঠার কারণে ও এমন একটা সিচুয়েশন হয় যে ওকে পরবর্তীতে হসপিটালে নিয়ে অ্যাডমিট করা হয়। এবং রাসেল ভাই একটা দুঃখজনক ঘটনা যে তার ঠিক 2 দিন পরেই আমার ফুফাতো ভাই মারা যায়। এবং তার যখন মিলাদ হয়, মিলাদে আমি গিয়েছিলাম, সেই মিলাদের 3য় দিনে ফজরের ঠিক আগে আমার ফুপিকে স্বপ্ন দেখানো হয় যে তোর জামাইয়ের কাছে আমি একটা মাছ চাইছিলাম, ও যদি ওই দিন স্বেচ্ছায় মাছটা দিয়ে দিত তোর আজকে দিন দেখা লাগতো না। এবং এই মেয়েটা ঠিক ওই মেয়েটা ছিল যাকে ফুপা ক্যারিয়ার করে নিয়ে আসছেন এবং তাদের বাড়ির উঠোনের যে মেয়েটা পজেস হয়ে মারা গেছে, ঠিক ওই মেয়েটাই ছিল আমার ঘটনা। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমি প্রথম লাশ কাটা ঘরে আসি আমার কাকার হাত ধরে। প্রথম যেদিন আমার জীবনে ফার্স্ট লাশ কাটতে যাই, সেই লাশটা ছিল পানিতে ডোবা। পানিতে ডোবার লাশ এমনি পচা হয়, তাদের চোখ টোক এবং জিহ্বা বের হয়ে আসে, চোখ বের হয়ে থাকে এবং পশলা ধরে একদম মানে বিশ্রী কারবারের মতো থাকে। তা আমি প্রথম লাশ যে সময় কাকার সাথে গেলাম, কাকা আমাকে বলছিল লাশ টেবিলে উঠানোর জন্য, নিচ থেকে উঠানোর জন্য ভ্যানে নিয়ে আসছিল। তো উঠানোর সময় আমি যখন লাশটা ধরি তখন লাশের নখ চামড়া টামড়া আমার হাতে চলে আসে লাশটা উঠাবার। তখন আমার একটু ভয় লাগছিল এবং চোখ বের করা ছিল, জিভ বের করা ছিল, তখন আমার প্রচন্ড ভয় ছিল। ওইটাই জীবনে ফার্স্ট আমার লাশ। আমি যখন বাসায় যাই তখন সারা রাত্রি ওই লাশটাই আমার চোখে কল্পনা এবং স্বপ্নের মধ্যে আমাকে ভয় দেখাইছিল এবং আমি সেই ভয়ে সারা রাত ঘুমাতে পারি নাই। এই লাশটা আপনার সাথে কমিউনিকেট করতে চাচ্ছে বা আপনাকে কোনো মেসেজ দিতে যাচ্ছে, এরকম কোনোদিন কি কখনো মনে হয়েছে? খুবই অস্বাভাবিক একটা প্রশ্ন, তারপরেও করছি। এটাও হতে পারে, কারণ হচ্ছে যে লাশটা ধরেন আমি একটা লাশ, একটা বাচ্চা 22টা কোপ ছিল গায়ে, সেই বাচ্চাটা কাটার পর আমার নিজের কাছে খুব খারাপ লাগছিল। কারণ হচ্ছে যে আমারও ছেলে মেয়ে আছে, বাচ্চা আছে। আমি যখন ওই বাচ্চার চেহারার দিকে চেয়ে যখন সেলাই করতে গেলাম তখন আমার ভয় লাগছিল এবং আমার নিজের কাছে খুব খারাপ লাগছিল যে এই বাচ্চাটার 22টা কোপ, 6 মাসের একটা বাচ্চা ছিল, 22টা কোপ ছিল গায়ে। আমার নিজের কাছে খুব খারাপ লাগছিল। ইন্টার্নি ডাক্তার হলো কি আপনার লাশ কারাগার যেটা, সেটা থেকে হাসপাতাল হয়তো 50 গজ দূরে আছে। আর ইন্টার্নি হোস্টেল যেটা, সেটা হলো লাশ কারাগার থেকে ওইটা হলো 50-60 গজ একটু দূরে আছে। তো একদিন হঠাৎ এক ডাক্তার ইন্টার্নি রুগী দেখতে তার সময় হয়ে গেছে, সে 1:30 হইতে 2টার সময় সে নিচ থেকে নামিয়া সে ওই লাশ ঘরের সামনে থেকে যাওয়া ধরছে, নিজে হোস্টেলে যাবে। হোস্টেলে যাওয়ার সময় সে প্রথমে দেখলো যে তার শরীরে সব পশমগুলি দাঁড়িয়ে গেল। এখন একটু ভয় পাইছে উনি, তো ভয় লাগছে পর উনি ওই রাস্তা থেকে হাঁটা শুরু করছে যাওয়া। তখন ওই থেকে 10 গজ দূরে দেখে যে এক সাইটে এক লোক কালা কাপড় সম্পূর্ণ পরানো আর মুখটা একেবারে সুন্দর, একেবারে পরিষ্কার সাদা। তখন উনি বুঝতে পারেন ব্যাপারটা। একটু পরে উনার হুশ হয়েছে যে আসলেই তো আমি একা আসছি, কিন্তু আমার সাথে এই লোকটা কেন আছে। তখন উনি মুখের দিকে চাই দেখার পর উনি একটা ভয় পাইল মনের ভিতরে খুব জোরে। উনি ভয় পাওয়ার সাথে সাথে ওনার যে ধর্মের যে সূরা আছে মুসলিম ধর্ম, সেটা উনি এই সূরাটা পড়ে তারপর বুকের ভিতরে নিজে হাত থেকে 3টা বাড়ি দিল। বাড়ি দেওয়ার পর
সে ওই ভূতটা আর কি, সেই শয়তানটা চলে গেল ওনার সামনে থেকেই চলে গেল, ওনার বাম পাশ থেকে উত্তর সাইডে চলে গেল। আচ্ছা। উনি আর দেখতে পাই নাই। সকালে আমরা যখন লাশ কারাগারে, তখন আমার ডাকলো, সে ডাইকে ইন্টার্নি ডাক্তার বললো যে দাদা আপনি একটু কথা বলবো। আমি বলেন কি? দেখেন আমি তো সব সময় আসা যাওয়া করি, আমি তো ইন্টার্নি ডাক্তার। জি। তাই হঠাৎ করে আমি একদিন তো রুগী দেখতে যেয়ে, কিছুদিন আগে, বেশি না 2-3 মাস আগের কথা, তো উনি আমার বললো যে আমি এই রোগী দেখে, আমি একটা হয়তো 2টা বাজে, ওই সময় আমি নামিয়ে তার আমি হোস্টেলের দিকে যাওয়া ধরছি। ঠিক আপনার এই লাশঘাটার যে মোড়টা, এই মোড়টা আসার পর আমার সাথে সাথে শরীরের পশমগুলি সব দাঁড়িয়ে গেল। তারপর আস্তে আস্তে যখন 10 গজ এইরকমই গেছে, হয়তো 2 মিনিট বা 1 মিনিট সামনে আগল, আগার পর উনি দেখতেছে হঠাৎ একটা লোক কালা কাপড় পরনে, সম্পূর্ণ শরীরটা ঢাকা, তারপর মাথাটা খালি, মুখটা খালি দেখাচ্ছে, মুখটা খালি দেখাচ্ছে, খুব একটা পরিষ্কার ফর্সা। তো উনি তখনও বুঝতে পারেন না, একটু পরেই উনার ওই খেয়ালটা যখন হলো যে এই তো আমি একা আসছি, কিন্তু এই লোকটা কোথায় দিয়ে আসলো। তখন ওনার ভয় চলে গেল, ভিতরে ভয় হানছে না, ভয় আনার পর শরীর টুল ঘামাই গেল। উনি বললো যে আমি তখন আমার আল্লাহকে স্মরণ করে, আমি আমার যে সূরা আছে, তখন আমি বুকের ভিতরে বাড়ি দিলাম। তখন একটু পরেই, কিছুক্ষণ পর দেখি যে ওই লোকটা ওই একটা ক্ষেত আছে, ক্ষেতের উপর দিয়ে উড়িয়ে চলিয়ে যেতে আছে, ওই উত্তর পাশে আমার বাম পাশ দিয়ে চলে গেল। তা দাদা একটু পানির পরাটারা তো দিতে, আপনারা তো লাশ কাটেন, আপনারা তো বহুত কিছু দেখেন, আপনাদের সাহস আছে, আমার একটু পানি পরাটারা দেন, যাতে আমি আর কোনোদিন না ডরাই। লাশ কাটা ঘাটটা হইলে কি, যদি তাজা মরে, একেবারে তাজা যদি আনে, তো এটা একটু কিছু ভালো দেখা যায়। আর যেগুলো আপনি এই বেয়ারিশ থাকে, বা অনেক সময় দেখা যায় আত্মীয় স্বজনে পানিতে ভাসা বা পচা, এগুলো আনে বেশি, এগুলো একেবারে মানে আকৃতি ঘটানো এমন যে মানুষে ভয় পাবার কথা। এগুলো যেমন হয় গন্ধ, তেমন হয় একেবারে চোখ টোক বাইরে যায়, মুখ টোক বাইরে, জিভে টিভে সব বাইরেই যায়, ওই চাকার হাত মানে অন্যরকম হয়ে যায়। তখন মানুষ দেখতে গেল আমরা দিই না ভয়ের কারণে, যেহেতু ভয়তে তারা অনেক সময় অনেক দেখা গেছে যে জায়গায় মহিলা পুরুষ বহুত বাচ্চা টাচ্চা পড়িয়ে গেছে বা দেখে ফিট পড়িয়ে গেছে, অনেক সময় পানি টানি দিয়ে আমরা হুস্টেজ করে সরাই দিচ্ছি, কিন্তু নিষেধ আছে ডাক্তার সাহেবের নিষেধ করছে যে কোনো লোক যেন লাশ কাটার সময় না ঢোকে এবং কাটা অবস্থায় যেন না দেখে কেউ। এটা স্যারেরা নির্দেশ আছে, এটা বলা আছে। আমি আমার লাইফের প্রথম থেকেই বলতে হবে, আমার মা মারা গেছে 2013 সালে। তো উনি আত্মহত্যা করছে আর কি, সুসাইড করছে, ঘরের ভিতর গলায় রশি দিয়ে আর কি আত্মহত্যা করছে। তো উনি আত্মহত্যা করার পর আমি মানে স্বপ্নে দেখতেছি, বলতেছি সবুজ দেখো আমি কারোর সাথে মিশতে পারতেছি না, আমি শুধুমাত্র ছায়ার মতো হাঁটি, কারোর সাথে মিশতে পারি না, আমার কোনো স্থান নাই, এটা বলতেছে। তো আমি বলতেছি এরকম করতেছো কেন মা? তো উনি বলতেছে আমার তুমি ছুঁয়ে টাচ করে দেখো আর কি। তো আমি স্বপ্নের মধ্যে হচ্ছে, হ্যাঁ স্বপ্নের মধ্যে আমি দেখতেছি। তো আমি টাচ করছি, দেখতেছি যে ওনার ভিতর দিয়ে আর কি আমার হাত চলে যাইতেছে শরীরের ভিতর দিয়ে। তো আমরা তখন ওই ঘর ত্যাগ করে নতুন একটা ঘরে উঠছি। তো আমরা তখন রাতের বেলা টের পাইতাম যে ওই ঘরের ভিতর ভাঙ্গে চুরিয়া বের হয়, একেবারে মনে করেন থালা বাসন যতদূর যা ছিল সব টিনে শব্দ করে, প্রচুর পরিমাণ শব্দ করে ঘরের ভিতর। তো আমরা ততটা আর কি নিতাম না, আমরা ঘর চেঞ্জ করে ফেলাইছি, ঘর বিক্রি করে ফেলাইছি। তো আমার ঘর বিক্রি করেছেন? আমার ঘটনাটা ঘটছে কেন ঘর বিক্রি করেছেন? ঘর বিক্রি করছে, ঘরের ভিতর বিভিন্ন শব্দ করতো, তারপর ভয় অনেক কাজ করতো। কেমন ধরনের ভয় লাগতো বলেন তো, শব্দ করা ছাড়া? ওই যে ঘরের লাঠি দিয়ে টিনের উপর টান দিলে যেরকম শব্দ হয় না, ওরকম শব্দ হইতো। আর কি কি হতো? তো তারপর আমি এই সরকারি আইসিটিতে চান্স পাওয়ার পর আমি বরিশাল ভর্তি হইতে আইসি। তো আমি আমার ফ্রেন্ডের রুমে অবস্থান করছিলাম ওই সময়। তো ওই দিন রাতে আমি একটা স্বপ্নে দেখছি, রাত যখন 3টা 3:30টার দিকে আমি স্বপ্নে দেখতেছি আমার মা যে জায়গায় আত্মহত্যা করছে ওই ঘর থেকে পুকুর পাড়ের দিকে যাইতেছে, মানে বের হইয়া হাইটে আর কি পুকুর পাড়ের দিকে যাইতেছে। এটা তো আমি স্বপ্নে দেখছি, এটা আমি বাস্তবে কোনো কিছু কোনোভাবেই নেই। তো আমার ফ্রেন্ড পরীক্ষা দিতে গেছে ওই দিন সকালে 10টার দিক দিয়ে আর কি। তো আমি তো মানে মশারি টানাই না, 3 ওধারে মশারি টানাই না, একটা কোনা ভাঙ্গা আর কি মশারির। তো আমি ওই মশারির ওইখানে বসে মোবাইলে আর কি ফেসবুক চালাইতেছিলাম। তো আমি হঠাৎ দেখতেছি, আমি দরজার দিকে তাকাইছি, পর দেখতেছি আমার মা যেভাবে আত্মহত্যা করার পর, ওই সুসাইড করার পর আমাদের তো পোস্টমর্টম হয় ওইগুলা, তো পোস্টমর্টমের পর দেহের আকৃতি যেমন ছিল, নাক মুখ কাটা, তারপর ওই জিহ্বা বের করা, ওই রকম ভাবে আমার দিকে আসতেছে। যখন আমার দিকে আসতেছে আমি তো অবাক হয়ে গেছি যে আমার দিকে আসতেছে কেন। তো আমি দেখতেছি যে স্পষ্ট ভাবে 5 সেকেন্ড পর্যন্ত দেখছি যে ওই দরজার এক প্রান্ত থেকে আমার দিকে আসতেছে। তো আমি হঠাৎ ওই নাক মুখ অফ করে বন্ধ করে লাই। তো কিছু সময় পর আমি লাইট
রুমের লাইট জ্বালানোর চেষ্টা করি, কিন্তু লাইট সুইচ অন করছি কিন্তু লাইট জ্বলতেছে না। আচ্ছা। তো হঠাৎ একটু পরে আমার একটা ফ্রেন্ড পাশের রুম থেকে আইসা দরজায় নক করছে। দরজায় নক করার পর আমি বলছি, বন্ধু তুই আইসোস? বলতেছে হ্যাঁ আমি আইসি, কি হয়েছে? পরে বলতেছে এরকম আমার তো এরকম ঘটনা ঘটে গেছে। তো ঘটনা ঘটে গেছে, আমি আর একটু সময় ওইখানে ওয়েট করি নাই, আমি রেডি হইয়া বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি আমার গ্রামের বাড়িতে। তো আমি গ্রামের বাড়িতে যাইয়ে শুনতেছি কি আমার দাদু ভোরবেলা 3টা সাড়ে 3টার দিকে আর কি, যে উনি রাতে বের হয়েছে প্রস্রাব করতে। তো উনি প্রস্রাব করার সময় দেখতেছে, উনি নাকি একেবারে অরিজিনালি দেখছে, আমি কিন্তু আমার ঘটনা বলি নাই বাড়িতে যাইয়া। তো অরিজিনালি দেখতেছে যে আমার মা হাইটা যাইয়া ওই যেখানে মারা গেছে ওইখান থেকে হাইটা ভোরবেলা ওই আমি যে টাইমে স্বপ্নটা দেখছিলাম আর কি, ওই টাইমেই দাদু ওই দিনেই ওই সময়ই দেখছে যে হাইটা পুকুর পাড়ের দিক যাইতে আছে। তো আমার দাদু শুধুমাত্র তাকাই ছিল যে কি এত রাতে কে। পরে দেখতেছে যে আমার মার যে নাক মুখ কাটা ছিল, জিব্বা বের করা, ওই বড় ঘুমটা দেওয়া ছিল, তো ঘুমটার ফাঁক দিয়ে খালি জিব্বাটাই বের হওয়া ছিল। ওইটা দেখতেছে স্পষ্ট, খালি তাকাই রয়েছে, কিছু বলে নাই দাদু আর কি। আর আমার মা কেন এমনি কোনো ভয় দেখায় না। আমি ভয় পেয়েছি এই যে গেল 21শে ফেব্রুয়ারিতে। হ্যাঁ, 21শে ফেব্রুয়ারির রাতে আমরা কলিগরা কুয়াকাটা যাই। তো কুয়াকাটা আমি সাধারণত বিচে নামি রাতে, আমি সারাদিন ঘুমাই, হ্যাঁ রাতে বিচে নামি। তো আমি করলাম কি রাত তখন কয়টা বাজে ঠিক জানি না, আমি যখন বাজার থেকে হাঁটছিলাম, হ্যাঁ তখন বাজারে একেবারে শুনশান নীরবতা। বিচে যখন নামি আমি আকাশের দিকে তাকালাম, আকাশের চারটাকা ঠিক আমার মাথার উপরে তখন। হ্যাঁ এক্স্যাক্টলি কয়টা বাজে আমি তা বলতে পারবো না, কিন্তু একেবারে বিচ শুনশান নীরবতা, বিচে আমি ছাড়া অন্য কোনো মানব ওই বিচে ছিল না। তো আমি প্রথমে করলাম কি বাম দিকটা একটু ঘুরলাম, বাম দিকে, তারপরে ডান দিকে ঘুরতে ঘুরতে একেবারে ছাতা টানানো কিছু চেয়ার থাকে, তো ওই চেয়ার গুলো একেবারে 4-5টা চেয়ার বাদ দিয়ে ডান দিকের আমি একটা চেয়ারে বসলাম। তো আমার কাছে সিগারেট ছিল কিছু, তো সিগারেট গুলো আমি খাচ্ছিলাম, খেতে খেতে সর্বশেষ একটা মাত্র ছিল, হ্যাঁ প্যাকেটে একটা মাত্র সিগারেট ছিল। তো আমি বসেছিলাম কতক্ষণ তা ঠিক বলতে পারবো না। তো হঠাৎ, আগেই বলে রাখি বেঁচে কিন্তু কেউ ছিল না ওই রাতে, হ্যাঁ ওই গভীর রাতে কেউ ছিল না, শুধুমাত্র আমি একাই ছিলাম। তো হঠাৎ দেখি আমার একটা চেয়ার পরে একটা লোক, হ্যাঁ সে এসে বসলো। হঠাৎ বসলো কি আমি দেখছি বসা হঠাৎ, কিন্তু আমি যখন বসি তখন আমি ওই লোকটাকে দেখিনি। হ্যাঁ তো আমি বললাম যে ভাই আপনি কি এখানে বসা ছিলেন এতক্ষণ, কোথা থেকে আসছেন? বলে যে আমি এখানেই ছিলাম। আমি বললাম আপনি এখানে থাকলে তো আমার দেখার কথা। হ্যাঁ হ্যাঁ তারপর আর কোনো কথা বললো না। কয়েক মুহূর্ত পর সে আমাকে বললো যে ভাই একটা সিগারেট দেয়া যায়? আমি আর কি বলে যে আমার প্যাকেটে কিন্তু একটা সিগারেট মাত্র। তো আপনি জানেন যারা সিগারেট খায়, হ্যাঁ ওই রকম বিচে একটা মাত্র সিগারেট প্যাকেটে, কিন্তু সেইটা আবার আরেকজনে চাচ্ছে। হ্যাঁ কম উদার না হলে ওই সিগারেটটা কেউ দেবে না। তো কিন্তু ওই লোকটার বাচন ভঙ্গি, কথা বলার স্টাইল এত সুন্দর ছিল, আমি দিছি। হ্যাঁ সিগারেটটা দিলাম, দেওয়ার পরে ম্যাচটা দিলাম, সে সিগারেটটা ধরানি। হ্যাঁ সে বসেছিল, কয়েক মুহূর্ত বসেছিল, বসে কয়েক কদম আমার পিছনে উঠে চলে যাবে। হ্যাঁ এরকমটা আমার কয়েক কদম পিছনে সে বলেছিল যে আমি তো ম্যাচ চাইনি আপনার কাছে। হ্যাঁ ওইরকমটা কি ওই সময় খুব রূঢ় আচরণ করছে। আমি ম্যাচটা দেওয়ার পরে হ্যাঁ সে বললো যে আমি ম্যাচটা দিচ্ছি, সে বললো যে আমি আপনার কাছে ম্যাচ চেয়েছি। তো ওইখানে তার এই রূঢ় আচরণ আমি একটু আশঙ্কিত হচ্ছি যে কারণ কি আমি লোকটার হেল্প করছি, ম্যাচটা দিলাম, কিন্তু সে আমার সাথে খারাপ ব্যবহার করলো কেন? হ্যাঁ তো তারপরে কিন্তু সে সিগারেটটা ধরায়নি, না ধরিয়ে আমার পিছনে গিয়ে দাঁড়ালো। আমি এরকম আমাকে যখন ডাক দিল সে, আমি তখন দেখছি, দেখা যায় যে এতটা পিছনে। হ্যাঁ দেখলাম যে সে 6 ফিট 6.5 ফিট লম্বা হবে, সাদা পায়জামা পাঞ্জাবি পরা লোকটা। হ্যাঁ তো সে দাঁড়িয়ে বলল কি যে ভাইয়া চলেন এইতে যাই, ওই গ্রামের ভিতরে যাই, ওখানে বিয়ে হচ্ছে, সাদা প্রোপস দিয়ে এলাকা সাজানো হয়েছে, বিয়ে বাড়ি সাজানো হয়েছে সব সাদা রং দিয়ে, সাদা রঙের প্রোপস দিয়ে। বর কনেও আজকে সাদা কাপড় পরে বিয়ে করবে, আপনি যাবেন দেখতে? আমি বললাম কি বলে সাদা কাপড় পরে বিয়ে করবে? বর কনেও সাদা কাপড় পরে বিয়ে করবে, আপনি যাবেন দেখতে? আমি বললাম ভাই এরকম বিয়ে না ভাই আমি যাব না। হ্যাঁ সে বলল আচ্ছা ঠিক আছে। তো এই বলে আমি সামনে আবার চাইছি, সামনে কতক্ষণ চাওয়ার পর আমি ভাবতেছি যে লোকটা সিগারেট, আমার প্যাকেটে একটা মাত্র সিগারেট ছিল, তাও নিয়ে গেল, সিগারেটটা ধরালোও না। তাইলে সে সিগারেট নিল কিসের জন্য? সিগারেট তো খাওয়ার জন্যই নিবে সাধারণত। তারপরে সে বলল কি আমার পিছনে গিয়ে যে কি সাদা রঙের কাপড় পরে বিয়ে করবে,
বিয়ে বাড়ি সাদা রঙের আসবাবপত্র দিয়ে সাজানো হয়েছে। হ্যাঁ, তো আমি তখন আমার মনের মধ্যে ভয় লাগলো। আমি হঠাৎ পিছনে তাকিয়েছি, দেখি যে লোকটা নেই। হ্যাঁ, লোকটা নেই। আপনারা যারা কুয়াকাটা গেছেন তারা দেখবেন যে চেয়ারগুলো থেকে বেড়িবাঁধের যে দূরত্ব, হ্যাঁ, এই দূরত্ব অনেকখানি। তো আপনি যদি দৌড়েও যান, এতটুকু সময়ের মধ্যে আপনি বেড়িবাঁধ মানে ক্রস আর করতে ওটা তো পারবেন না। খোলা জায়গা, ওখানে হ্যাঁ, যাবেন। খোলা জায়গা। আর লোকটাকে সাদা পাজামা পাঞ্জাবি, অন্ধকারে, কিন্তু ওই টাইমটা জ্যোৎস্না ছিল, আপনি খবর নিয়ে দেখবেন। আর অন্ধকারে সাদা কাপড় কিন্তু অনেক দূর থেকে দেখা যায়। তো আমি তাকে দেখি নাই। হ্যাঁ, আমি তাকে দেখি নাই। তো তখন আমার মধ্যে প্রচন্ড ভয় ঢুকছে। আমি এক দৌড়ে একেবারে বাজার ক্রস করে আমার হোটেলে যাওয়ার পরে আমি ভয়তে আতঙ্কে কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। তারপরে কতক্ষণ পর, ঘন্টাখানেক পরে হবে অথবা, যে আমার মনে পড়লো আমি মানিব্যাগ ফেলে আসছি বিচে। হ্যাঁ, তারপরে আজানের পরে আমার এক কলিগকে নিয়ে তারপর মানিব্যাগটা গিয়ে পাইছি। টাকা ছিল কিছু, টাকাও পাইছি, মানিব্যাগও পাইছি। তারপরে আমরা আসলাম, হোটেলে আসছি। এটাই ছিল ঘটনা আমার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। তো আমি আমার গ্রামের ঘটনা বলবো এটা। আমার বাড়িতে এক দাদু আছে, দাদু উনি হিন্দু। তো উনি আমাদের ধর্মের আর কি পূজা করতো। যখন উনি পূজা করতো, অনেক বৃদ্ধ আর কি, অনেক পূজা করতো, ধুতি আর ওই গেঞ্জি পরতো। তো উনি মারা গেছে বিগত 7 বছর আগে। তো মারা যাওয়ার পর উনি দোষ পায়। আমাদের ধর্মে একটা আছে যে পঞ্জিকা দেখে মারা যাওয়ার পর দোষ পায়। তো উনি 4টে দোষ পাইছে। তো আমাদের ধর্মের মধ্যে 4টে দোষ পাইলে 4টে লোক আমাদের বাড়ি থেকে মারবে আর কি, নিয়ে যাবে আর কি উনি। তো উনি, আর আমাদের বাড়িতে তো প্রচুর পরিমাণ ভয় আছে। কেউ যদি যাইয়া বলে যে এই বাড়িতে কিছু নাই, তাকে মনে করেন সেদিন সে আর ফিরে আসতে পারবে না, তাকে ভয় দেখাবেই, যে যাই আর কি আদি দেবে আমাদের বাড়িতে। তো আমাদের বাড়িতে একটা লোক বেড়াতে আসছে আর কি, আমাদের এক বেয়াই সম্পর্কে। তো উনি খুব শক্তিশালী আর কি। তো উনি একদিন সন্ধ্যায় এক ধারে যাইয়া বলতেছে, আচ্ছা আপনাদের বাড়িতে কি আছে? তো আমাদের বাড়িতে সবাই জানে যে আমাদের বাড়িতে ভয় আছে। তো বলতেছে, কেন? আমাদের বাড়িতে তো অনেক ভয় আছে, তুমি আরই দেওয়ার কথা বলবো না, তাহলে কিন্তু তোমারও ধরবে। তো আমি আমাদের বাড়ির ঠিকানাটা বলি একটু, যে আমাদের বাড়িতে একটা না 7টা পুকুর আছে, একটা না 7 পুকুর। আমরা 7 পুকুর নাম বলি। তারপর সারা বিডে আছে, একটা ঠেড়া বিডে আছে, প্রচুর পরিমাণে ভয় আছে জায়গা। তো উনি বলতেছে, আমি এখন সন্ধ্যাবেলা আমার লাইট লাগবে না, আমি সারা বিডেতে যাবো, দেখি কি আছে জায়গা। তো উনি ওইটা বললে আমাদের দ্বিতীয় পুকুরের কি, একটা না 7টা পুকুর, আমাদের বাড়িটা হলো দ্বিতীয় পুকুরের পার। তো উনি পুকুর পার গেছে। পুকুর পার যাওয়ার সময় উনি একটু প্রসাব করতে গেছে। তো প্রসাব করতে গেছে, তো উনি ওই সময় কিন্তু আইছে, কোনো সমস্যা দেখা দেয় নাই। তো উনি যখন আমরা রাত হওয়ার পর, আমাদের গ্রামে তখন কারেন্ট ছিল না। তো আমরা টিভি দেখতাম সোলারে আর কি, সৌরবিদ্যুৎ। তো ওইখানে আমরা সবাই মিলে একটা ঘরে টিভি দেখতেছি। তো উনি ওই ঘরেই বেড়াইতে আইছে। তো উনি রান্নাঘরে, শীতের বেলা তো রান্নাঘরে ওই আগুন পোহাতে গেছে। তো আমরা কিছু সময় পর হঠাৎ একটা শব্দ টের পাই যে কেউ একজন পড়ে গেছে উঠেনি, এরকম। তো আমরা যখন বেরোইয়ে দেখি ওই যে আমাদের বাড়িতে বেড়াতে আছে বেয়াই, উনি ওইখানে পড়া আছে। তো পড়া আছে, তারপর অনেক করা হলো। আমরা মনে করছিলাম যে প্রেসারে চাপ দিছে, কিন্তু প্রেসারে চাপ দেয় নাই। কিছু সময় পর যখন ওনারা, ওই আমাদের বাড়িতে ওজা কবিরাজ আছে, ওনারা যখন করছে, তখন উনি বলতেছে, আমি যখন রান্নাঘর থেকে ঘরে আসতেছিলাম, তখন আমি ওই পুকুরের ইসের দিকে তাকাইছি, একটা ডোবার দিকে। তখন আমি দেখতেছি একটা পা, একটা বড় মানুষ, একটা পা ডোবার ভিতর, আর একটা পা একটা গাছের উপর। তো উনি বিশাল আকৃতির, বিশাল দাড়ি, আর ওনার মাথাটা বাঁশের যে সোফা আছে না, ওইরকম মাথা। তো উনি যখন আমার দিকে তাকাইছে, আমি তখন ওনার দিকে একটা লাইট মেলে মারছি, ওই টর্চ লাইট আছে। তো আমরা দেখছি যে ওনার লাইটটা ঠিকই মেলছে সামনের দিকে, কিন্তু লাইটটা সামনের দিকে যায় নাই, পিছনের দিকে গেছে। তো এক মুহূর্তে উনি করছে কি, ওই আগুন যে মানুষটা উনি দেখতেছে, উনি আগুন মেলে মারছে। আগুন মেলার পর মনে করেন যে বুকের পাড়া এসে যখন লাগছে, তো উনি তখন ফিট করে ওইখানে পড়ে গেছে। তো পড়ে যাওয়ার পর আমরা সবাই টের পাইছি, ওনারা ধরে নিয়ে আইছি। এখন তারপর আমরা একটা ছবি দেখাইছি যে এই ছবিটা একটু দেখেন তো, উনি দেখতে কেমন ছিল। তখন উনি বলতেছে, হ্যাঁ এই মানুষটাই তো আমি দেখছি, উনি দাড়ি, ওই যে আমাদের যে দাদুটা মারা গেছে তাকেই দেখছি। বুঝতে পেরেছি, অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। এটা আমার এক সিনিয়র ভাইয়ের কাছ থেকে শোনা ঘটনাটা। তো সিনিয়র ভাই যেটা বললো যে এটা ঘটেছিল তার আরেক সিনিয়র ভাইয়ের কাছ থেকে, মানে ভাইয়ের সাথে। তো এটা ঘটেছিল 2009 সালের দিকে। তো আমি জানিয়ে রাখি যে আমি বিশ্ববিদ্যালয়ে আমি যে হলে থাকি, আমার সেই হলের ইভেন আমি যে ব্লকে, সেই ব্লকে এটা ঘটেছে। এখন ওই ব্লকে 2007 সালের দিকে এক সিনিয়র ভাই গলায় দড়ি দিয়ে সুইসাইড করেছিল। তো
তো সেই বড় ভাই হচ্ছে আমাদের যখন ঈদের বন্ধ হয়, ঈদের ছুটি হয়, তো ঈদের ছুটি হওয়ার পরে যখন সবাই ব্যাক করে, তো দেখা যাচ্ছে যে আমাদের এখানে লোকাল স্টুডেন্ট তো বেশি, তো সে কারণে তারা ইউনিভার্সিটি ওপেন হওয়ার একদিন পরে চলে আসে, তার আগে আসে না। তো ওই ভাই একটু উত্তরাঞ্চলে ছিল, তো তুমি যে কারণে 3 দিন আগে চলে আসে, বিকজ অফ তার অ্যাসাইনমেন্টের কাজ ছিল কিছু, এখানে চলে আসে। তো আসার পরে তো ব্যাপারটা হচ্ছে ওদিনকে খুব বৃষ্টি হচ্ছিল, ওদিন খুব বৃষ্টি ছিল, আর আমাদের ইউনিভার্সিটি যেতে হলে আমাদের আগে একটা ফেরি পার হতে হয়, ফেরি পার হতে হয়। তো ফেরি পার হতে একটু দেরি হওয়ার কারণে তার হলে পৌঁছতে রাত 1-1:30 দিকে 1টা বেজে যায়। তো হলে ঢোকার পরে তো হলে যে আনসার মারা থাকে, তো তাদের কাছে একটা এন্ট্রি করে তারপরে হলে ঢুকতে হয়। তো আনফর্চুনেটলি সেদিনকে মামাকে দেখেন নাই, মানে পায় নাই, হয়তো বা কোথাও ছিল, খুঁজে পায় নাই। তো সে ওখান থেকে ওয়েট না করে সে তার রুমে চলে যায়। তো সে রুমে গিয়ে সে রুমের তালা খুলে সে তো রুমে ঢোকার পরে সব তার ব্যাগ রেখে, তারপরে সে যখন তার আগে জানিয়ে রাখি যেহেতু হলে কেউ আসে নাই, তো আমাদের হলটা বলতে গেলে হলের সামনে লাইট গুলো ছিল, তো ওগুলো জ্বালানো ছিল, পুরো হল অন্ধকারে ছিল, তো একটু সিমসাম পরিবেশ ছিল। তো এর মধ্যে সে রুমে ঢুকে সে রুমে যখন লাইটটা অন করতে যাবে তখন দেখে যে লাইটটা অন হচ্ছে না। বাট দেখা যাচ্ছে যে আমাদের হলে ম্যাক্সিমাম টাইম যে অনেকদিন যদি বন্ধ থাকে ক্যাম্পাস, তো লাইট না জ্বললে ফিউজ হয়ে যায়। তো সেই কারণে সে ব্যাপারটা স্বাভাবিকভাবে নিয়েছে যে ঠিক আছে লাইট জ্বলছে না, ভালো, কোনো সমস্যা নেই। তো সে বাথরুম থেকে ফ্রেশ হয়ে এসে সে যথারীতি তার রুমে ঘুম দিল, তার বেডে যে ঘুম দিল। তো এর কিছুক্ষণ পরে, আধা ঘন্টা বা 1 ঘন্টা পরে, তার খেয়াল নেই, সে যখন ঘুম থেকে উঠলো তখন দেখলো ফ্যান চলছে। বাট তখন একটা যেহেতু বৃষ্টি হচ্ছিল, ঠান্ডা পরিবেশ ছিল, এই কারণে ফ্যান চালানোর কোনো মানে হয় না, সে ফ্যান চালাই নাই। বাট হঠাৎ করে দেখলো যে ফ্যান চলছে, কে চালালো? সামাও সে ফোনের টর্চ অন করে তারপরে যে দেখে সুইচটা অন করা, এবার সুইচ অফ করে তারপরে যখন সুইচটা অফ করলো তখন দেখলো যে রুমটা অস্বাভাবিক ঠান্ডা হওয়া শুরু করছে। বাট কেমন ঠান্ডা, যেটা শীতকালে যেরকম রুম নর্মাল ঠান্ডা থাকে সেরকম, কিন্তু ওই সিজন ওরকম ঠান্ডা হওয়ার কথা না। হ্যাঁ বৃষ্টি হচ্ছিল, বাট ওরকম ঠান্ডা কথা ছিল না। তো যাই হোক, সে ওখানে মানে কিছু কাঁথার কম্বল ছিল, সেটা গায়ে মুড়ি দিয়ে ঘুম দিছে। হ্যাঁ, কিছুক্ষণ পরে আবার তার ঘুম ভাঙলো, সেই একই ঘটনা, ফ্যান চলছে। এবারে কিছুটা সে ঘাবড়ে গেছে যে না, এবার তো তখন হয়তো আমি যদি ইন্টারনালি যদি অন করেও থাকি, এবার তো শিওর ছিল সে ফ্যান চালাই নাই, তো ফ্যান কিভাবে চলবে, সে অনেকটাই ভয় পেয়ে গেছে। তো যাওয়ার পরে সে গিয়ে আবার গিয়ে যে ফ্যানটা অফ করে সে যখন বেডে আসলো, বেডে আসার সাথে সাথে সে দেখলো যে আমাদের হলের পিছন দিকে অনেকগুলো ল্যাম্প পোস্ট আছে। তো ওই আলোগুলো যেহেতু টপ ফ্লোর আমরা, তো ওই লেভেল উচ্চতার ছিল ল্যাম্প পোস্ট গুলো, তো আলোগুলো যখন পড়তো জানলা দিকে তখন ওই আলোটা দেয়ালে গিয়ে পড়তো, দেয়ালে রিফ্লেক্ট হতো। তো সেখানে সে দেখছে যে ফ্যানটা ঘুরছে, ফ্যানটার সাথে সাথে অন হয়ে গেছে, বাট দেয়ালে সে রিফ্লেক্ট দেখছে যে কেউ যদি গলায় দড়ি দিয়ে ঝুলে থাকে, তারপরে ফ্যান ঘুরলে ফ্যানের সাথে সাথে সেই একটা যে ডেড বডিটা সেটাও ঘুরছে। হ্যাঁ, এটা ছায়া ছিল, শ্যাডো। তো এটা দেখে সে পুরোপুরি শকড, এবং এ কারণে কি সে যে চিৎকার করবে, অনেক কিছু করবে, সেই সম্পূর্ণ এনার্জি সে মানে ওখান থেকে আর ছিল না, যে কাউকে ডাকবে মানে কি করবে। তো কিছুক্ষণ থাকার পরে চোখ মানে বন্ধ করলো, তারপর আবার অন করছে যে ঠিক আছে হয়তো আমার হ্যালুসিনেশন হতে পারে। বাট কয়েকবার সে একই দৃশ্য দেখছে। তো এই কারণে শিওর হওয়ার পরে যে হ্যাঁ কিছুটা ঘটছে, খারাপ কিছুটা ঘটছে, যে কারণে সে যখন বেড থেকে নেমে দৌড় দিবে দরজার দিকে, তো দরজা সে তো অফ করেছিল, বাট দরজা তখন সে মানে ফেলতে যাবে তখন দেখলো বাইরে থেকে কেউ হয়তো লাগিয়ে দিচ্ছে, ওটা খুলতেছে না দরজাটা। এই ঘটনা, এই জিনিসটা তার ওইখানে দরজা বন্ধ, তার উপরে ওখানে শ্যাডো, সে দেখে নিজেকে ঠিক রাখতে পারে, সেখানে সেন্সলেস হয়ে পড়ছে। তো পরের দিন সকালে যখন ঘুম ভাঙলো তখন দেখলো যে সে একটা ফ্রেন্ডের বেডে, এবার 4-5 জন ফ্রেন্ড আছে। তখন যে বললো যে কি রে তোর কি হয়েছে গতকালকে রাতে, তোর ওখানে বেডের নিচে ওখানে তোকে দেখলাম সেন্সলেস অবস্থায়। তখন সে রাতে ঘটনাটা বললো, তো ঘটনা বললো, তখন বললো যে এরকম হচ্ছে। তখন বললো যে ঠিক আছে, বাট তুই ওই রুমে কি করছিলি, মানে সেই রুমটা যে রুমে ওই বড় ভাই সুইসাইড করেছিল, তো বললো তুই ওই রুমে কিভাবে গেলি? তখন আমরা তো ওই রুমে পাইছি।
বলে ওই রুমে মানে আমি তো আমার রুমে ছিলাম। কই না, আমরা তো ওই রুমে পাইছি। তো সে তখন রুম থেকে বের হয়ে তখন দেখতে গেল যে তার রুমের অবস্থা, তখন সে তার রুমে গিয়ে দেখলো যে না, তার রুম তালা দেয়া। সে ওই রুম থেকে বের হয়েছে, তারপর গেল ওই রুম খোলা আছে, মানে যে রুমটা ঘটনা করছে। তো তারপরে তার রাতে মনে আছে যে সে যখন দরজা খুলে রুমে ঢুকছে তখন সে তালা চাবিটা টেবিলে রেখেছিল। তো সেই হিসেবে তখন রাখার কথা, ওখানে থাকার কথা। তো সে ব্যাপারটা হচ্ছে সে যখন তার ওই রুমে গেল যে রুমে ঘটনা করছে বড় ভাইয়ের, সেখানে গিয়ে দেখলো যে তালা নেই, ইভেন চাবিটা তার ওয়ালেটের ভেতরে রাখা। তখন ওই রুমে যারা মেম্বার ছিল স্টুডেন্ট, তারা আসে নাই। তো তাদেরকে ফোন করে তখন বলছিল যে তোরা কি এরকম কি রুমে তালা খোলা রেখে গিয়েছিলি, মানে রুম কি এরকম ওপেন রেখে গিয়েছিলি? তখন বললো যে না, আমরা তো রুম তালা দিয়ে গিয়েছিলাম, বাট কি করে কি হলো ওটার ব্যাপারটা জানা যায়নি। তো পরবর্তীতে হচ্ছে ব্যাপারটা হচ্ছে এই কারণে যে ভাই আমাদের বলা হয় যে আমাদের হলটা অ্যাকচুয়ালি শ্মশানের, মানে ওখানে একটা শ্মশান ছিল, তো শ্মশানের উপর আমাদের হলটা করা হয়েছে। তো এই কারণে অনেক সময় অনেক এক্সপিরিয়েন্স করে আর কি। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। ঘটনাটি গত বছর আমার আগস্ট মাসে ঘটে যায়। আমি আমার ফ্রেন্ড ঢাকা যাওয়ার উদ্দেশ্যে লঞ্চে উঠি। তো লঞ্চে আমাদের ফার্স্ট প্ল্যান ছিল আমরা প্লেনে উঠবো না, নর্মালি যাব। তো অনেক ঝামেলা হইতেছিল আমাদের যাওয়ার সময়। তো আমার কেবিন নেই, তো লঞ্চেতে বয় থাকে, ওনার কাছে কেবিন চাওয়া হয়। তো উনি আমাদের বললো যে একটা কেবিন আছে, বাট উনি দিতে চাইতেছিল না, একটু ফিল করতেছিল। তো অনেক জোরাজোরি ওনার কাছ থেকে আমরা কেবিনটা নিই। তো রাতে যত তাড়াতাড়ি আমরা খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে পড়ি। রাত 2টা নাগাদ আমার ঘুম ভেঙে দেয়। উঠে থেকে আমার ফ্রেন্ডটা নাই। তো আমি ভাবলাম কোথায় গেল, বের হয়ে দেখলাম ছাদে খুঁজতে গেলাম। তো ছাদে খুঁজতে গিয়ে দেখলাম ও ছাদে একটা কিনারে দাঁড়িয়ে রয়েছে। তো আমি জিজ্ঞেস করলাম কি এখানে দাঁড়িয়ে রয়েছিস, রুমে চলে, অনেক ঠান্ডা। তো আমার কোনো কথা সাড়া ছিল না। তো আমি ওর হাত ধরে টান দিয়ে ওর নিয়ে আসতেছিলাম। তো কিছু দূর যাওয়ার পর, কিছু ডিস্টেন্স অতিক্রম করার পর আমি ব্যাক করে দেখলাম যে আমার ফ্রেন্ডটা ওখানে ছিল না। শক্ত হয়ে গেলাম অনেক, যে আমি বুঝলাম যে প্যারানরমাল কিছু একটা ঘুরতেছে এখানে। ভয় পেয়ে গেলাম। তো নামতে পারতেছিলাম না, হাত পা অনেক কাঁপা করতেছিল আমার। অনেক কষ্টে আমি নামলাম সিঁড়ি থেকে। আমার কেবিনটা থেকে একটু ডিস্টেন্স এসে আমি আস্তে আস্তে শুয়ে পড়ে যাই। তো সকালে যখন উঠলাম দেখলাম 9টা নাগাদ আমার ঘুম ভাঙলো। তো ওই দেখলাম আমার 4-5 জন লোক আছে, আমার ফ্রেন্ডও আছে। জিজ্ঞেস করলো কি হয়েছে, আমি কিছু বললাম না, হয়ে গেছিলাম। তো তখন যখন আমরা বের হয়ে যাবো তখন কেবিন বয় আসলো যে টাকাটা নিতে। তো টাকাটা নেওয়ার সময় আমি জিজ্ঞেস করলাম যে এখানে আপনি রুমটা দিতে চাইতেছিলেন না কেন, কি হয়েছিল? অনেক জোরাজোর করে বলতেছিল যে 2-3 মাস আগে একটা ছেলে এখানে রুমে মারা যায়, তো সেই হইতে এই রুমে এরকম প্রবলেম হইতেছিল, সবাই এরকম কমপ্লেন করে, এই জন্য আমরা রুমটা দিতে চাইতেছিলাম না। তো এটা ছিল আমার ঘটনা। অনেক ধন্যবাদ আপনাকে। আমার যে ঘটনাটা এটা আমার ফ্রেন্ডের সাথে ঘটছে, ওর বাসা বরিশাল সদর রোডের কাছেই। তো ওর সাথে যে ঘটনাটা ঘটে তার আগে আমি ওর বাসার একটা বর্ণনা দিই। ওর বাসার এক রুম, সাথে একটা অ্যাটাচ বাথরুম। তো ওর সাথে যে ঘটনাটা ঘটে, ও একা থাকে। তো ও রাতে ঘুমানোর সময় খাওয়া দাওয়া শেষ করে ঘুমাইতে যায়। তো ঘুমানোর এক পর্যায়ে মাঝরাতে ওর ঘুম ভেঙে যায়। তো ঘুম ভেঙে যাওয়ার পরে ও চোখ খুলে দেখে যে ওর রুমের দরজার কাছ থেকে ওর রুমের বাথরুমের দরজার দিকে কালো একটা ছায়া হেঁটে না, ভেসে ভেসে যাচ্ছে বাথরুমের দিকে। তো এটা দেখে অনেক ভয় পাওয়ার পরে ও নিজেকে বুঝায় যে আসলে এটা আমার হ্যালোসিনেশন বা অন্য কিছু, এটা বুঝে ও নিজের শান্ত রাখে। যায় এইভাবে কিছুদিন যাওয়ার পরে ও আবার একদিন এইরকম ভাবে সেম জিনিসটাই রাতে দেখে যে ওর সাথে এইটা ঘটতেছে, যে ওর রুমের দরজার কাছ থেকে বাথরুমের দিকে একটা কালো ছায়া উড়ে উড়ে যাচ্ছে। তো এইবার ও এটাকে পাত্তা দেয় না। তারপরে কিছুদিন পরে আবার যেটা দেখে যে ওর সেম মাঝরাতে ওর ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার পরে ও এবার দেখে যে একটা জিনিস মিস করছি, যে ও একটা ডাকের শব্দ ওর ঘুম ভাঙে। ডাকের শব্দটা ছিল এরকম যে ওর নাম ধরে ডাকতেছে, যে প্রীতম প্রীতম প্রীতম, এরকম ভাবে ডাকার খুব স্লো ভাবে ডাকতেছিল। এই ডাকের শব্দ ওর ঘুম ভেঙে যায়। তো ঘুম ভেঙে যাওয়ার পরে ও চোখ খুলে দেখে যে ওর সিলিং এ ঠিক ওর উপরে ওর দিকে তাকিয়ে জিনিসটা, যেই ছায়াটা ওর দিকটা ওর দিকে তাকিয়ে আছে। এটা দেখার পর ও প্রচন্ড রকম ভয় পায়। ও দোয়া কালাম পড়া শুরু করে, বাট তারপরও কিছু হয় না। ছায়াটা স্টিল ওইভাবেই ছিল। কিছুক্ষণ পর দেখে যে ছায়াটা আস্তে আস্তে ওর বুকের দিকে আসতেছে। তো শেষ পর্যায়ে ছায়াটা ওর বুকের উপরে এসে প্রচন্ড রকমের চাপ প্রয়োগ করে।
চাপ প্রয়োগ করার এক পর্যায়ে ও আর সহ্য করতে পারে না, তো ওর যত রকম দোয়া কালাম যা পড়তো আয়াতুল কুরসি সব পড়ে। তো এক পর্যায়ে ও চোখ বন্ধ করে দেয় এবং ওই ছায়াটা ওর বুকের উপর থেকে সরে যায়। সরে যাওয়ার পর পরের দিন সকালে ওর যখন ঘুম ভাঙে ও দেখতে পায় যে ওর বুক প্রচন্ড রকম ফুলে আছে এবং যে জায়গায় চাপ দিয়েছিল ওই জায়গাটা লাল হয়ে আছে। তো ভাই এটাই ছিল আমার ঘটনা। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য।